হে গাইস, আসসালামু আলাইকুম। আমি দরিদ্র সাগর বলছি ইতালি থেকে। গাইস, আপনারা যারা নিয়মিত আমাকে ফলো করেন এবং যারা ইউটিউবে আমার প্রত্যেকটা ভিডিও অনেক আন্তরিকতার সাথে দেখেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আজকে আপনাদের সাথে এমন একজন ব্যক্তিকে পরিচয় করিয়ে দিব। সে ইতালিতে খুব অল্প বয়সে সে চলে আসছে এবং সে তার বাবা মাকে কীভাবে ট্যাগেল করে এই ইতালিতে এই জার্নি, এই যুদ্ধ জীবনের সাথে কিভাবে করলো সেই সম্পর্কে একটা বিস্তারিত মোটামুটি একটা গল্প আমরা শুনতে যাচ্ছি। তো পুরো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হইতে যাইতেছে, তো কেউ ভিডিওটা মিস করবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্টস করে যাবেন। নাইম, ভালো আছো? এই তো আলহামদুলিল্লাহ। তুমি বাংলাদেশ থেকে তোমার পিতামাতাকে ট্যাগেল করে এই যে একটা যুদ্ধপথ, এই যে একটা জার্নি, এই পথে তুমি বাঁচতেও পারলা হইলে বা মরতেও পারলা হইলে, এখন এত জার্নি আর কষ্ট করে তুমি কেমনে আইলা আর তোমার বাপ মারা কেমনে রাজি করছো? আসলে আমার বাপ মা রাজি ছিল না আমাকে লিবিয়া পাঠানোর জন্য। আমার বই, আমার পাসপোর্ট জমা দেওয়া ছিল ক্রোয়েশিয়ার জন্য। তারপর আমি আব্বু আম্মুকে বললাম যে আমাকে লিবিয়ায় পাঠাতে হবে। তারপর তারা প্রথমে রাজি ছিল না। তাদেরকে বললাম যদি আমাকে লিবিয়া পাঠানো না হয় তাহলে আমি মৃত্যুবরণ করব। আর এমন হুমকি দিছি যে আমি বাড়ি থেকে পালিয়ে যাব, বাড়িতে আর ফিরবো না। তারপর তারা আমাকে না জানিয়ে একদিন হঠাৎ আমি শুনি আমার ফ্লাইট। আমি ফুটবল খেলার মাঠে আসছিলাম, তখন আমার আম্মু যাই বলতেছে যে তুই ফুটবল খেলতেছস, তোর তো কালকা ফ্লাইট। তো আমি আসলাম, আসার পরে আমি কিছু কেনাকাটা করলাম, কেনাকাটার পরে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম। তারপর ঢাকাতে একদিন থাকলাম। ঢাকাতে একদিন থাকার পর দালাল বললো যে কাল তোর ফ্লাইট। তারপর আমি তুমি পাসপোর্টের সাথে কত টাকা জমা দিছো? পাসপোর্টের সাথে দালালকে শুধু দিলাম, পাসপোর্টের সাথে কোনো টাকায় জমা দেয় না, দালালকে নাকি শুধু পাসপোর্টের ফটোকপিটা দিছে। দালাল পিসা কমপ্লিট করে আমারে কইছে যে আমি ঢাকা যাওয়ার জন্য। এখন তুমি মূলত কন্ট্রাক্ট কত টাকার আছেন? 15 লক্ষ টাকা। 15 লক্ষ টাকা। এখন কি তোমার 15 লক্ষ টাকা দিয়ে তুমি ইতালিতে আইছো? 15 লক্ষ টাকা। ও, নাকি আরো বেশি টাকা খরচ না, হয়েছে? 15 লক্ষ টাকা খরচ হয়েছে। এখন এই যাত্রা পথে যদি তোমার কোথাও কোনো সমস্যা হইতো, মাফিয়ার দ্বারা আক্রান্ত হইতা, তাহলে সেই পথে তুমি কেমনে তোমার পরিবার টাকা পয়সা ম্যানেজ করলো হলে? আসলে ভাই, এটা কোনো কথা না যে কিভাবে কি করতাম। এই পথটা আসলে রিক্সের পথ। এটা বাঁচা মারা সম্পূর্ণ আল্লাহর হাতে। এখন তুমি যে লিবিয়া থেকে ইতালিতে আইছো, ভূমধ্য সাগরে, এই সাগরে তোমার কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ ভাই, আমরা মানে লিবিয়া আসার পরে থেকে আমাদের সমস্যার এক না এক সমস্যা হইতেছে। আমরা সাগর পার টাক দিয়ে আসছি 5 বার। 5 বার টাক দিয়ে আসার পরেও আমাদের গেম হয় নাই। লাস্ট একবার আনার পরে আমাদের গেম হয়েছে। তো আমাদের লিবিয়ার কোস্টগার্ড আমাদের আগায় দিয়ে গেছে 8 ঘন্টা। আগায় দেওয়ার পরে আরও 8 ঘন্টা আমরা চললাম, 8 ঘন্টা 7 ঘন্টার মতো চললাম। তারপর আমরা বুট নিয়ে গেছে, ইঞ্জিন নষ্ট হয়ে গেছে, এক ইঞ্জিন নষ্ট হয়ে গেছে। তারপর আর এক ইঞ্জিন দিয়া কিছুক্ষণ চালানির পর ইঞ্জিন দুটো বন্ধ করে দিয়া ক্যাপ্টেন একবারে বুড়ে নিচে একবারে ঘুমাই গেছে যায়। তারপর ক্যাপ্টেনকে অনেক কথা বললাম যে আমাদের যে আমাদের বাসা ওইটা আমাদেরকে ধরাই দিয়ে দে, কোনো কোস্টগার্ডের কাছে ধরাই দিয়ে, আর নাইতে আমাদের বুটে কিছু ইঞ্জিন লই চালা। হ্যাঁ, কিন্তু না চালায়া হ্যার মতো হ্যাঁ ঘুমাইতেছে। তারপর আমরা অনেক চেষ্টার পরে, অনেক ইয়ার পরে আমরা একটা ইঞ্জিন ঠিক করতে পারছি। তারপর দুটো ইঞ্জিন ঠিক হয়েছে। হওয়ার পরে আমরা কিছুক্ষণ যাওয়ার পরে আমাদের ফ্রান্সের রিসিভশিপ আমরা রিসিভ করছি। তখন তোমাদের যখন ফ্রান্সের রিসিভশিপ তোমরা গ্রহণ করছে, তখন তোমরা ফ্রান্সে কেন গেছো না, ইতালিতে কেন আসছো? আমাদেরকে জিজ্ঞেস করছিল যে তোরা কি ফ্রান্স যাবে নাকি ইতালি যাবে। তো আমাদের বুড়ের যে সামনের দিকে যে লুকা ছিল, তারা কিছু মুরব্বী টাইপের ছিল, অনেক ভয় পাইতো। তারা মনে করছে যে তাদেরকে আবার লিবিয়া ফাটাই দেওয়া হয়। এ কারণে তারা শিবানী রাজা মুরব্বী আর কি, মুরব্বীরা কইছে যে আমরা ইতালি যাই, আমরা ফ্রান্স যাইতাম না। তারপরে হেরার প্রথম পর করার পরে হেরা ইতালি রিসিপশিপের ফোন দিয়া দিছে। রিসিপশিপের ফোন দেওয়ার পরে ইতালি রিসিপশিপ আমরা ইতালি লইছে। তুমি লিবিয়া থাকা অবস্থায় তোমার যে খাবার খাদ্য আছিল, এই খাবার খাদ্য মূলত কেমন আছিল? অনেকে ভয় পাওয়া যায় খাবার খাদ্য নাকি ভালো না। খাবার খাদ্যর কথা বললেন না। কাঁচা চাউলও খাইছি। কাঁচা চাউল আর পেঁয়াজ খাওয়া 3 দিন 4 দিন বাইচে আসছিলাম। তারপরে খিচুড়ি, একবারে পাতলা খিচুড়ি, শুধু মনে করেন 1 কেজি চাইলের লগে আর আধা কেজি ডাইলের লগে ডাইরেক্ট পানি, এরকম খাবার খাইছি। 30 ঘন্টা 40 ঘন্টা পরে 1 চামচ 2 চামচ খিচুড়ি খাইতাম। আর কিছু লোক আসছিল গেম ঘরের মধ্যে রান্না করে, হেরা বেশি খেয়া লাগতো। ফ্রিজের ভিতরে ওই সিফার মধ্যে খাবার থামায় রেখা ওরা খাইতো। তবে আমরা অনেক কষ্ট করছি, আমরা প্রায় 30-40 জনের মতো অনেক কষ্ট করছি। তারা খাবার দাবার খুব কম পাইছি।
তারপরে পানিটা পর্যন্ত আমাদেরকে কম দেওয়া হইতো, পানি বন্ধ করে দেওয়া হইতো, গোসল করতে পারি নাই, 5 দিন 6 দিন পর গোসল করতাম। এই হাতের মধ্যে, পায়ের মধ্যে, পুরো শরীরের মধ্যে, পুরা শরীর গুটায় বইরা গেছিল গা। আর উকুনের কামড় তো এটা তো ফ্রি। তুমি তোমার দেশ ত্যাগ করার কতদিন পরে তুমি ইতালিতে আসতে পারছো এবং লিবিয়া তুমি কতদিন আছিলে? আমি দেশ ত্যাগ করছি 2024 সালে 10 মার্চ দেশ ত্যাগ করছি। তারপর দুবাই থাকলাম 2 দিন, মিশর থাকলাম 5 ঘন্টা, লিবিয়া দালালের বাসা ছিলাম সমান 1 মাস। তারপর দালালে বললো টাকা ক্লিয়ার করার জন্য, টাকা ক্লিয়ার করলাম। টাকা ক্লিয়ার করার পর দালালে গেম ঘরে ফাটিয়ে দেওয়া হয়েছে। গেম ঘরে যেদিন আমরা গেম ঘরে গেছি এদিন রাইতে ওই আমাদের গেম হওয়ার কথা ছিল। তারপর এই দিন রাইতে আবহাওয়া ভালো আসছিল না, তারপর তারা নাকি কি সমস্যা হয়েছে এই কারণে আমরা গেম দিতে পারি নাই। তারপর গেম করে থাকলাম 2 মাস। 2 মাসের ভিতরেই 5বার সাগর ফাট নিচ্ছে, সাগর ফাট থেকে আবার ফেরত আনছে। ছোট্ট একটা ড্রাম ট্রাক, বাংলাদেশে যে ড্রাম ট্রাকগুলা, এই ড্রাম ট্রাকগুলোর মধ্যে 60 জন লোক, আমরা এক আধ জায়গার মধ্যে 2 জন 3 জন মানুষ বইছি। 60 ঘন্টা, 30 ঘন্টা, 20 ঘন্টা বইয়া, 12 ঘন্টা বইয়া ফেরত নিয়ে আইছে। এক একজনের অবস্থা মরার মতো অবস্থা ছিল। এই ট্রাকের মধ্যে মূলত কতজন মানুষ আছিল? সর্বোচ্চ এই ট্রাকের মধ্যে যদি মানুষ বসা থাকে, মানুষ বসলে সর্বোচ্চ 20 জন মানুষ বালা করে বই থাকবো। আমরা এই ট্রাকের মধ্যে আমরা বইছি 50 জন 60 জন লোক। এক একজনের অবস্থা খারাপ হয়ে গেছিল গা। একবার ট্রাক থেকে আসার পর এক একজন লোকের 10 থেকে 15 দিন শুধু জ্বরই আসিল, কোনো ওষুধ নাই, শুধু একটা ফেনাডল নামে একটা বড়ি ছিল, এই বড়িটা দিত। তো আবার আমরা 50 জন লোকের 60 জন লোকের বড়ি দিত মাত্র 20টা 25টা। বর্তমানে কি তুমি ক্যাম্পে থাকো না বাসা বাড়ির মধ্যে? না, আমি এখন ক্যাম্পে আছি। আর ক্যাম্পের মধ্যে তোমার মূলত কেমন সুযোগ সুবিধা দিতেছে? ক্যাম্পের মধ্যে ভাই সুযোগ সুবিধা আছে। এই তো মনে করেন শুধু ফাস্তা খাওয়াই, তারপর ডকুমেন্টগুলো ফ্রিতে করে দিতেছে, তারপর ওই সপ্তাহে 20 টাকা করে দিতেছে, যা বাংলাদেশের 2500 টাকা। এই অবস্থা আর কি। এখন তুমি বাংলাদেশ ছাড়া তোমার কেন মনে হয়েছে যে ইতালিতেই তোমার আসতে হইব? মনে হয়েছে ভবিষ্যতের একটা চিন্তা আছে, ইতালিতে আমরা আমার ফ্যামিলি নিয়ে আসতে পারবো, বা আমার জীবনযাপন আমি ইতালিতেই করতে পারবো। এই কারণে আমি ভাবলাম যে আমার ইতালিতে আসতে হইব, ইতালিতে আমার জীবনযাপনটা করা উচিত। তা এখন বর্তমানে তুমি কি কাজ করো? হ্যাঁ ভাই, আমি কাজ করতেছি। তুমি কি কন্ট্রাক্টের কাজ করো? হ্যাঁ ভাই, আমি কন্ট্রাক্ট করছি, আনলিমিটেড কন্ট্রাক্ট করছে আমার মালিক। বেতন পাইতেছি 740 ইউরো, 7 ঘন্টা ডিউটি। এখন এই যে কাজটা তুমি পাইছো, এই কাজটা ম্যানেজ করতে কি তোমার খুব বেশি পরিশ্রম হয়েছে, কষ্ট হয়েছে? অনেকে বলে যে ইতালিতে নাকি কাজ নাই। হ্যাঁ ভাই, আমার কাজ করতে আমি আইছি ইতালি আজকে 10 মাস। 10 মাসের মধ্যে আমি কাজ করতেছি 2 মাস, 8 মাস আমি বসা ছিলাম। আর আমার বেতন, আমি সত্য কথা বইলা দিছি, আমি বেতন কত হয়, আমার ইনকাম অন্য কেউ নিতে পারবো না। যে আমি ইনকাম করছি 1200 টাকা, যে আমি কই আমি যে ভাই আমি 200 টাকা বেতন পাই, না, এটা কোনো কথা না। আমি যত ইনকাম করি আমার টাকা আমার কাছে থাকবে। মানে তোমার যত ইনকাম তুমি তত টাকাই বললে দিছো। এখন এই যে তোমার যে কাজটা করতেছো, কন্ট্রাক্টে আনলিমিটেড কন্ট্রাক্ট করতেছো, এতে করে তোমার যে দ্বিতীয় কমিশন, প্রথম কমিশন তো দিলাইছো। প্রথম কমিশন দিয়ে দিছি, 3 দিনে নেগেটিভ এসে পড়ছে। এখন দ্বিতীয় কমিশনের জন্য তোমার মূলত প্রস্তুতি কেমন? অনেকে কমিশন জিনিসটা নিয়ে ভয় পায়, এখন তোমার কেমন প্রস্তুতি? ভাই প্রস্তুতি আলহামদুলিল্লাহ আছে, আমার আনলিমিটেড কন্ট্রাক্ট আছে। তারপর স্কুলে যাইতেছি, স্কুল সার্টিফিকেট থাকবো। তারপর আমার বস্তু ভাগা বস্তু ভাগা আছে, সব কিছু আছে আলহামদুলিল্লাহ। আল্লাহর রূপে বর্ষা আছে। আল্লাহ যদি দ্বিতীয় কমিশন পজিটিভ দিয়া দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি নেগেটিভ হয় তাহলে তো আমার যে ডকুমেন্টগুলো এখন আছে, সাদা সৌজন্য বা অন্যান্য ডকুমেন্ট আছে, সব কিছু ব্লক হয়ে যাবো শুনতেছি। এই কারণে আল্লাহর রূপে এরকম আশা আছে, আল্লাহ দ্বিতীয় কমিশনটা পজিটিভ দিয়ে দিব। আর এমনিও আমাদের এই শহর সিসিলিয়াতে আশা করি দ্বিতীয় কমিশনে সৌজন্য এই কাজের কন্ট্রাক্ট থাকলে, স্কুল সার্টিফিকেট থাকলে আশা করি পজিটিভ হয়ে যায়, দেরি হয় না। আর আমাদের ক্যাম্প থেকে এই 1 মাসের ভিতর 3 জনে পজিটিভ আইসা পড়ছি। তাহলে তুমি আশাবাদী যে কমিশনে পজিটিভ আসতে পারে? অবশ্যই আমি। এখন অনেকেই জানে না যে প্রথম কমিশনের সময় বলে এক গল্প, আবার দ্বিতীয় কমিশনের সময় বলে এক গল্প। এখন তোমার সাথে তুমি যে কমিশনটা দিছো, যে গল্পটা তুমি কইছো, এই গল্পটা কি তুমি বানায় কইছো নাকি মনে করো যে তোমার নিজের সাথে করছে এমন একটা গল্প কইছো? না ভাই, এই ইতালিতে যারা আসে 100% থেকে 99% মানুষ ওই বানাই কয়। এরা বানানো সারা সম্ভব না। আমাদের দেশে তো আমাদের কোনো সমস্যা নাই। আমরা বাঙালি আসি টাকা কামানোর জন্য, আমরা এখানে কোনো ডকুমেন্টের জন্য বা করার জন্য আসি না। আফ্রিকান, টিউনিশিয়ান হেগর লাইগা সুবিধা আছে, আমরা লাইগা কোনো সুবিধা নাই ইতালিতে। তোমার জন্য সুবিধা কেন নাই? কারণ কি আমাদের দেশের সরকার এই দেশের মধ্যে আইসা বইলা গেছে যে আমরা ভালো না এমন? না, আমাদের বাংলাদেশের সরকার শেখ হাসিনা বইলা গেছে আমাদের দেশ উন্নতশীল রাষ্ট্র, নিরাপদ দেশ, কোনো সমস্যা নেই বাংলাদেশও। এই কারণে আমাদের নিয়ম অন্যরকম আর কি। এখন নতুন যারা লিবিয়া থেকে ইতালিতে আসতে চায়,
তাদের উদ্দেশ্যে তোমার বার্তাটা কি? তাদের উদ্দেশ্যে তুমি কি বলবা? তাদের উদ্দেশ্যে একটাই বার্তা, এই এত খারাপ অবস্থা থেকে এই সাগর পার হয়ে এই ইতালিতে আসবো, অনেক কষ্ট করে আসবো, অনেক টাকা ঋণ করে আসবো। এখন অবশ্যই আসলে মনে হয় লাগে 26 লক্ষ টাকা, সব টাকা ঋণ করে আসতে হইব। ইতালির অবস্থা ভালো না আবার খারাপও না, যে কপালে যেরকম আছে ডকুমেন্ট যদি ফায়ালায় বা ভালো শহরে ভালো ক্যাম্পে পরে যে কাজ কাম করতে পারে তাহলে তো ঋণ দিতে পারবো, সমস্যা নেই। আর এমনি ইতালিতে আমরা আমরা আসার আগে আমরা শুনতাছি ডকুমেন্ট দিত না, এই করতো না সেই করতো না, তো অবশ্যই আমরা পাইতাছি বা ফামু, এই একটা আশাবাদী আমরা। এখন নতুন দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো, যারা এতক্ষণ পর্যন্ত তোমার ভিডিওটা দেখছে। তাদের উদ্দেশ্যে বলতে চাই, ভাই কিছু করতে হইলে রিস্ক নেও, রিস্ক অবশ্যই নিতে হইব। ডকুমেন্ট ফান আর না ফান, রিস্ক অবশ্যই নিতে হইব, রিস্কের নামই জীবন। তার মুখ থেকে শুনলেন সে কত পরিমাণ শ্রম পরিশ্রম বাবা মাকে টেগেল করে এই যে এই একটা রাষ্ট্রের মধ্যে আসছে, ইউরোপ রাষ্ট্রের মধ্যে, শুধুমাত্র টাকা ইনকামের জন্য না, নিজের জীবনটা যেন সুন্দর হয়, নিজের জীবনটা যেন ভালো হয়, বাপ মার সাথে যেন দুই মুঠো ভাত ভালোভাবে খেতে পারে তার জন্য। তো দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে, পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, দরিদ্র সাগরের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।